রিসর্টে পৌঁছানো মাত্রই এবার দুটো রুম নিয়ে তুমুল এক অশান্তি সৃষ্টি হলো স্রোত সার্থকের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক এবং স্রোত রিসর্টে পৌঁছানো মাত্রই সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি ভুল বুঝবেন না আমাকে। আমি বলছি কি এখানে যদি আমরা আরেকটা এক্সট্রা রুম নিয়েও নিই তাতে তো আর আঙ্কালের অবধি খবর যাবে না, তাই না? তাহলে বরঞ্চ সেটাই ভালো হোক না, যে আপনি আপনার রুমে থাকবেন, আমি আমার মতো করে আমার রুমে থাকবো। আমাদের দুজনের মধ্যে কথোপকথনও হবে না, একে অপরের সাথে দেখাও হবে না, আপনিও নিজের মতো করে ভালো করে টাইমটা স্পেন্ড করতে পারবেন। কারণ আমার চেহারা দেখে মাত্রই আপনি চিড়চিড়ে হয়ে যাবেন, আর আমি চাই না যে এই কটা দিন যখন আমরা ঠিক করেই ফেলেছি যে না আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তাহলে একে অপরের মুখ দেখে আমরা নিজেদের মধ্যে শুধু শুধু অশান্তি করি। তখন এই কথা বলে মাত্র সার্থক বলতে থাকে যে তুমি না বড্ড বেশি কথা বলো আর বড্ড বেশি বোঝো, জানো তো এই জিনিসটা? তখন স্রোত বলতে থাকে যে স্যার আমি যে বড্ড বেশি বুঝি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে চাই না বিধেই আমি এই জিনিসটা বললাম। এখন আপনার যদি এটা ভালো না লাগে তাহলে সেটা আপনার উপরে নিতান্তই। তখন এই কথা বলা মাত্র সার্থক বলে থাকে এখন চুপ করে রুমে চলো। তখন রুমে যাওয়া মাত্রই স্রোত বলে থাকে যে স্যার এখন আমার দিব্যি টায়ার্ড লাগছে, আমার ঘুম পাচ্ছে, এখন আমি কী করবো বলুন তো? এখানে তো সোফাও নেই, তাহলে আমরা সোফা কী করে অ্যারেঞ্জ করবো বলুন তো? তখন সার্থক বলে থাকে যে যেখানে দুনিয়ার আমরা যে প্রান্তে যাই না কেন সেখানে যে আমাদের জন্য ওরা সোফা বরাদ্দ করে রাখবে সেরকমটা তো নয়, তাই না? আর বেডটা তো যথেষ্ট পরিমাণে বড়, কিং সাইজের একটা বেড, সেখানেও যদি আমাদের মতন দুজন মানুষের জায়গা না হয় তাহলে কোথায় হবে বলো তো? তখন স্রোত বলে থাকে যে তার মানে আপনি কী বলার চেষ্টা করছেন যে আমরা যে কয়দিন এখানে আছি তো সেই কয়দিন আমরা এক বেড শেয়ার করবো? তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ, আর একটা কথা আমি বলে দিচ্ছি যে এখন ঘুমালে মোটেও চলবে না, তুমি বরঞ্চ ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা একটু বাইরে ঘুরে ফিরে তারপরে না হয় রেস্ট নিব। কারণ এখন যদি আমরা বাইরে না বেরোই তাহলে তো আমরা বাইরের ভিউটা এনজয়ই করতে পারবো না, তাহলে এসেছি কেন বলো? আর যখন বাবার কথা রাখতে এখানে এসেই পড়েছি তাহলে তো এই গোটা জিনিসটার এনজয়মেন্ট আমাদের করতে হবে, তাই না? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন আমি বরঞ্চ রেডি হয়ে নিচ্ছি। ওদিকে ফ্রেশ হওয়া মাত্রই স্রোত যখন পুলের সামনে গিয়ে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে পা পিছলে স্রোত পড়ে যাওয়া মাত্রই স্রোত সাঁতার জানে না বিধায় এবার স্রোতকে বাঁচানোর জন্য সার্থক যখন সেই পুলে নেমে পড়ে ঠিক সেই সময় স্রোত হাসতে থাকে সার্থককে দেখে আর বলতে থাকে যে স্যার আপনি কি মনে করলেন বলুন তো যে আমি সাঁতার জানি না? আমি আপনার থেকে খুব ভালোই সাঁতার জানি, আমি তো শুধু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম। তখন সার্থক চটে গিয়ে বলতে থাকে যে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম যে হয়তো বা তোমার দম বন্ধ হয়ে তুমি পানিতেই মরে থাকবে, তার জন্য তোমাকে বাঁচানোর জন্য আমি নিজে অবধি ঝাঁপ দিয়ে দিয়েছি পানিতে। আর তুমি এরকম করছো? শোনো স্রোত, সবসময় কিন্তু হাসি ঠাট্টা ফাজলামও ভালো লাগে না, তোমারও একটা লিমিটেশন থাকা দরকার, তুমি সেটা ভুলে যাও কেন বারবার করে বলো তো? সবসময় কি তোমাকে মনে করাবো? তখন স্রোত বলতে থাকে যে স্যার আমার যদি কিছু হয়ে যায় তাতেই বা আপনার কি বলুন তো? আপনিই তো বেঁচে যাবেন, আপনি বরঞ্চ শহরে ফিরে গিয়ে আঙ্কেলকে বলে দিবেন যে না আপনি যাকে নিয়ে গিয়েছিলেন তাকে সেখানেই আপনি বিসর্জন দিয়ে এসেছেন, তাতে তো আপনারই ভালো, আপনি এরকম করছেন কেন? তখন সার্থক বলে থাকে যে একদম মুখে মুখে তর্ক করবে না, আর তুমি বারবার করে মরে যাওয়ার কথা কেন বলো বলো তো? মরবে তোমার শত্রু, তুমি কেন মরতে যাবে বলো তো? তোমার মরার কোনো দরকার নেই, কারণ তোমার এখনও পর্যন্ত বাঁচার যথেষ্ট পরিমাণে বয়স আছে। আর তার থেকেও বড় কথা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার বয়সও যাতে তোমার লেগে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।